আজ পহেলা জুলাই। ২ বছর আগে এই জুলাইকে কেন্দ্র করেই আন্দোলন শুরু হলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং পরবর্তীতে ৩৬ দিনের মাথায় শেখ হাসিনার সরকারের পতন হলো। আন্দোলনটা যদিও কোটা বিরোধী আন্দোলন ছিল, যে সরকারি চাকরিতে কোটা চায় না। সেই আন্দোলনটা যে কোনো কারণেই হোক ডাইভার্ট হলো এবং ডাইভার্ট হওয়ার পরে সরকার বিরোধী সরকার পতনের আন্দোলন শুরু হলো। সরকার পতনের আন্দোলনটা ডে ওয়ান থেকেই মাথায় ছিল কিনা এরকম অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছিল পরবর্তীতে, এবং সেই প্রশ্নগুলোর একটু আধটু সমাধানও বোধহয় আমরা পেয়েছিলাম, যে এটা কোটা বিরোধী আন্দোলন ছিল নাকি অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল যে এভাবে এন্ট্রি নিয়ে এভাবে শেষ করা হবে। মূলত সেটা শেখ হাসিনা সরকার পতনেরই আন্দোলন ছিল। পরবর্তীতে প্রফেসর ইউনূসের ক্ষমতা গ্রহণ, তার বিভিন্ন ধরনের বক্তব্য, তার ১.৫ বছরের শাসন আমল, জুলাই যোদ্ধাদের নানা ধরনের অ্যাক্টিভিটিস, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তাড়িয়ে দেওয়ার পরে আমরা ভালো একটা বাংলাদেশ পেলাম কিনা, এরকম নানা ইকুয়েশন গত ১.৫-২ বছর ধরে চলছে। কিন্তু তার কোনো সমাধান পেয়েছি কি আমরা? যখন ঘটা করে দেশে জুলাইয়ের বর্ষপূর্তি, দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে, সরকারি আয়োজন রয়েছে, সরকারি দলের আয়োজন রয়েছে, সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজন রয়েছে, বিরোধী দলের জামাত, এনসিপি সহ বিভিন্ন তাদের মতাদর্শের বিরোধী দলের আয়োজন রয়েছে, ঘটা করে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এই ব্যাপারগুলো যখন হচ্ছে তখন প্রশ্ন একটাই, সেটা হচ্ছে জুলাই যে এসেছে সেই জুলাইয়ের বেনিফিটটা কারা পেয়েছে এবং জুলাই যোদ্ধারা সত্যিকার অর্থেই আমাদের একটা ভালো বাংলাদেশ দিতে পেরেছেন কিনা। চলুন একটু আলোচনা করে ৫ আগস্ট ২০২৪ থেকে পরবর্তী ২ বছর প্রায় এই সময়টার গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আমরা আলোচনা করে বুঝে ওঠার চেষ্টা করি, যে জুলাই আন্দোলনের সুফলটা বাংলাদেশের জনগণ পেয়েছে নাকি অন্য কেউ পকেটে ভরেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই ফিরে এসেছে, দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে ঘটা করে। সরকারি আয়োজন রয়েছে, বেসরকারি আয়োজন রয়েছে এবং ৩৬ দিন ব্যাপী কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে। সেই মুহূর্তেই আমরা যদি ৫ আগস্ট থেকে শুরু করি, যে ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলো, তারপর থেকে বাংলাদেশ কি শেখ হাসিনাকে যেভাবে আমরা খারাপ সরকার, খারাপ উপাধি দিয়েছিলাম, তারপরে বাংলাদেশ কি ভালো একটা সরকার পেয়েছে, ভালো একটা শাসন পেয়েছে, ভালো একটা বাংলাদেশে রূপান্তরিত হতে পেরেছি কি আমরা? এই প্রশ্নের সমাধান খুঁজতে গেলে আমরা কি পাই? আমরা দেখলাম যে ৫ আগস্টে পতনের পরে যেটা হলো সেটা হচ্ছে যে গণভবন আক্রান্ত হওয়া এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা দেখলাম যে বঙ্গবন্ধু আক্রান্ত হলেন, মুক্তিযুদ্ধ আক্রান্ত হলো। সারা দেশে মুজিবনগরে মুক্তিযুদ্ধের যে ভাস্কর্যগুলো, অন্তত ৩ শতাধিক ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই ব্যাপারগুলো আমরা দেখেছি, সারা দেশে সেই ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধুর এমন কোনো ভাস্কর্য, মুরাল নেই যেটা যেটাতে আঘাত লাগেনি, এবং একেবারে বলা যায় যে আয়োজন করে, সরকারি বুলডোজার নিয়ে এসে আয়োজন করে সেটা ভাঙা হয়েছে, এবং কোনো কোনো বাহিনীর সদস্যদেরও আমরা সেগুলো ভাঙতে দেখেছি, যে দৃশ্যগুলো হয়তো বাংলাদেশের জন্য কাঙ্ক্ষিত ছিল না। জুলাই আন্দোলনটা সত্যিকারের কোটা আন্দোলন ছিল কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হয়েছে, এবং পরবর্তীতে বিশেষ করে হান্নান মাসুদ, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ অনেকের কথাবার্তায়, যেমন হান্নান মাসুদ বলেছেন যে তাদের ১৫ বছরের একটা পরিকল্পনা, একটা প্রজেক্ট ছিল, যে ১৫ বছরের প্রজেক্টটা নিয়ে তারা ঢাকার কোনো একটা জায়গায় একটা ফ্ল্যাট ভাড়াও নিয়েছিলেন এবং সেখানে সেই পরিকল্পনা বাস্তবায়নের ছক কষা হচ্ছিল। তার মানে জুলাই আন্দোলনটা কোটা বিরোধী যে আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনটা আদতে কোটা বিরোধী আন্দোলন ছিল না।
চেষ্টা শুরু হয়েছিল 2018 সালেই। নুরুল হক নূরের নেতৃত্বে যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন থেকেই মূলত সরকার পতনের আন্দোলন ছিল এবং জুলাই যোদ্ধাদের অনেকের বক্তব্যে সেটা প্রমাণিতও হয়েছে। তারা বলেই ফেলেছেন যে 2018তেই ঘটনাটা ঘটতো, নানা কারণে নুরুল হক নূরের নানা ব্যর্থতার কারণে সেটা হয়নি, যেটা 2024-এ এসে হলো। তার মানে এটা সরকার পতনের আন্দোলন ছিল। এবং আমরা যে কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন হলো, অর্থাৎ কোটা মুক্ত বাংলাদেশ আমরা পাওয়ার তো সংগ্রাম করলাম, পরবর্তীতে দেখলাম যে নতুন করে আবার কোটা প্রতিস্থাপিত হচ্ছে। মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করার যে আন্দোলন, সেই আন্দোলনকারীরা আন্দোলন শেষে জুলাই যোদ্ধা কোটা নিতে শুরু করলো, পেতে শুরু করলো এবং দেওয়া শুরু হলো তাদেরকে। এখানেই প্রশ্ন উঠেছে যে আদতে সেটা কোটা বিরোধী আন্দোলন ছিল কিনা, এবং প্রশ্নের সমাধানটাও খুব পরিষ্কার, সেটা কোটা বিরোধী আন্দোলন ছিল না, সেটা শেখ হাসিনা পতন রেজিম চেঞ্জের আন্দোলন ছিল। সেখানে বিদেশি সহযোগিতা ছিল কিনা সেই প্রশ্নও বারবার এসেছে। ডিপ স্টেটের কথা বলা হয়েছে এবং ডিপ স্টেটের কথা স্বীকারও করে নেওয়া হয়েছে বিভিন্নভাবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা প্রকাশ্যেই স্বীকার করেছেন যে ওই সময় আন্দোলনের শেষ দিকে এসে মার্কিন দূতাবাসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। আন্দোলনের অন্যতম অংশীদার ফরহাদ মাজার ডিপ স্টেটের কথা স্বীকার করেছেন। এই ব্যাপারগুলো আছে এবং আন্দোলনের পরে আমরা দেখেছি যে ইউএসএইড, সেই বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান, সেই ইউএসএইড বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে ইউএসএইড বাংলাদেশের রাজনীতি প্রভাবিত করার জন্য কত মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। সুতরাং মানে একটা বাইরের প্রভাব ছিল, এটা তো মানে বোঝাই যায়। আবার যখন বিল ক্লিন্টন ফাউন্ডেশনে ডক্টর ইউনুস গিয়ে এটাকে মেটিকুলাস ডিজাইন বললেন, তখন জুলাই আন্দোলন আসলে বিতর্কিত হয়ে গেল। এটা যে অধিকার আদায়ের আন্দোলন ছিল না, কোটা বিরোধী আন্দোলন ছিল না, সেটা প্রফেসর ইউনুস একেবারে পরিষ্কার করে দিলেন। তিনি বললেন যে এটাকে মেটিকুলাস ডিজাইনে করা হয়েছে এবং মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন। পরবর্তীতে আমরা ডক্টর ইউনুসকে দেখলাম যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তিনি রিসেট বাটন পুশ করলেন। অর্থাৎ এই আন্দোলনের অগ্রভাগে যারা ছিলেন কিংবা এই আন্দোলনের পরিকল্পনাতে যারা ছিলেন, তারা মুক্তিযুদ্ধের স্মৃতিকে মুছে দিতে চাইলেন এবং মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হলো জুলাই আন্দোলনকে। একটা দেশের মানে জন্মের ইতিহাসের সঙ্গে একটা সরকার পতনের আন্দোলনকে তুলনা করতে শুরু করা হলো এবং ঘটা করে প্রকাশ্যে 1947-এর ভারত পাকিস্তান ভাগকে ওন করা হলো এবং 24কে বেশি করে ওন করা হলো। মাঝখানে মানে 52 কিংবা 71 তাদের কাছে গুরুত্বহীন হয়ে গেল। তখনই বিতর্ক শুরু হলো যে এই আন্দোলনটা আসলে কাদের আন্দোলন ছিল। সেই বিতর্কের মাঝে এই বিতর্ক তো হলোই এবং জুলাই আন্দোলনকে জুলাই যোদ্ধারাই তারা নানা রকমের বিতর্কিত কথা বলে এক ধরনের বিতর্কিত অবস্থানে নিয়ে গেলেন। অর্থাৎ জুলাই আন্দোলনের যে একটা ফ্রেশ একটা ইমেজ ছিল, সেই ইমেজটা তারাই নষ্ট করলেন। নেতৃত্বে ছিলেন ডক্টর ইউনুস, যিনি এই নষ্টের আসলে পালের গোদা, তিনি নিজেই এটাকে নষ্ট করেছেন। আবার প্রফেসর ইউনুসের এই আন্দোলন কিংবা এই পরিকল্পনার সঙ্গে মানে একাত্ম থাকার ব্যাপারটা নানা কর্মকাণ্ডে উঠে আসে। প্রফেসর ইউনুস যখন এখানে আন্দোলন চলে, সরকার পতন হয়, তখন ফ্রান্সে ছিলেন। তিনি পরবর্তীতে বললেন তিনি কিছুই জানতেন না এগুলোর, দু একটা পত্রিকাতে খবর টবর দেখতেন। তাকে আহ্বান জানানো হলো, তিনি আসলেন, তিনি দায়িত্ব নিলেন। এর আগেও 1/11-এর সময় তাকে দায়িত্ব দেওয়ার প্ল্যান ছিল, যেটা 2006-এ তার নোবেল প্রাপ্তির পরেই 2007-এর দিকে ঘটনা ঘটল। কিন্তু তখন তিনি দায়িত্ব নিলেন না, কারণ তাকে বলা হয়েছিল 3 মাসের জন্য দায়িত্ব নিতে হবে। আমরা দেখেছি যে তৎকালীন এনবিআরের চেয়ারম্যান তিনি সরাসরি এই প্রসঙ্গে কথা বলেছেন যে ডক্টর ইউনুসের মুখে তিনি শুনেছেন যে 3 মাসের জন্য দায়িত্ব দিতে চেয়েছিল বলে তিনি নেননি। পরবর্তীতে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যখন মানে প্রায় 2 বছরের মতো ক্ষমতায় থাকলো, তখন তিনি আফসোস করেছেন যে তিনি যদি জানতেন যে এত দীর্ঘ সময় থাকা যাবে, তাহলে এই দায়িত্ব নেওয়ার ব্যাপারে না বলতেন না, যেটা পরবর্তীতে 2024 সালে আসলো এবং তার নানা ধরনের মেটিকুলাস ডিজাইনে আমরা বুঝতে পারলাম যে তিনি মানে রাজনীতি মুক্ত, রাজনীতির বাইরের শক্তি নিয়ে বাংলাদেশের ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে চান।
ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনও তিনি দিতে চাননি, এটা বিএনপি নেতাদের কথাতে স্পষ্ট। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদেই স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন দিতে তো নানা ধরনের অজুহাত দেখাচ্ছিল এবং তাদের সেই অজুহাতের কারণে নির্বাচনটা যেন তারা দিতে বাধ্য হয়, এই কারণে অনেক কিছুতে বিএনপি হ্যাঁ বলেছে। পরবর্তীতে আমরা দেখেছি বিএনপি গণভোট মানেনি, জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যায়নি, যাবে না, এটাই স্বাভাবিক। মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে এই প্রফেসর ইউনূসের ১.৫ বছরে চরমভাবে। মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় দেওয়া হয়েছে, জুতা মারা হয়েছে, গালে মুখে জুতা মারা হয়েছে, মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরা হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। মুক্তিযোদ্ধার কবরে আগুন পর্যন্ত দেয়া হয়েছে, মুক্তিযোদ্ধার গোরস্থানে আগুন দেয়া হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। অর্থাৎ মুক্তিযুদ্ধ অনেক বড় একটা টার্গেট ছিল। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে মুক্তিযুদ্ধের স্মারক, ভাস্কর্য যেগুলো একেবারে আনুষ্ঠানিকভাবে সেগুলো ভাঙা হয়নি। এমনকি সরকারি পৃষ্ঠপোষকতায় ডক্টর ইউনূস আমরা দেখেছি বিজয় সরণিতে 52 থেকে 71 যে স্মৃতিময় একটা ভাস্কর্য ছিল, সেই ভাস্কর্য ভেঙে ফেলে বুলডোজার দিয়ে নিজেরা ভেঙে ফেলেছে, কারণ তারা সেখানে জুলাই ভাস্কর্য তৈরি করবে। মুক্তিযুদ্ধকে মুছে ফেলে, 52কে মুছে ফেলে জুলাইয়ের ভাস্কর্য তৈরি করবে, এই চিন্তা তাদের মাথায় এসেছে। অথচ জুলাই ভাস্কর্য তৈরি করতে হলে তো স্বতন্ত্র অনেক জায়গা রয়েছে, যেমন আমরা শাহবাগ মোড়ে করতে দেখেছি, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু মুক্তিযুদ্ধের ভাস্কর্য, 52 ভাষা আন্দোলনের ভাস্কর্য ভেঙে ফেলে যখন ওখানে পরিকল্পনা হয় এখানে জুলাই স্মৃতি মোটিভ তৈরি করা হবে, তখনই প্রশ্ন জাগে যে আদতে কি পরিকল্পনা এদের মাথাতে ঘুরছে। 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার কথা না হয় বাদই দিলাম, যে সে এটা হয়তো ভেবেছে যে এটা আওয়ামী লীগের, এটা শেখ হাসিনার বাবার বাড়ি, শেখ হাসিনার শেকড় পর্যন্ত উৎপাটনের চেষ্টা করা হয়েছে, সেই আলোচনা না হয় বাদই দিলাম। এখন আসি জুলাই যোদ্ধারা প্রফেসর ইউনূসের 1.5 বছরে কি করেছে। সবথেকে বেশি জুলাইকে বিতর্কিত করেছেন কিন্তু জুলাই যোদ্ধারাই। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান যেমন প্রতিষ্ঠিত করা হয়েছে, অন্যদিকে ভারতে কিন্তু ইলিশ মাছও পাঠানো হয়েছে। এই ব্যাপারগুলো যেমন দেখেছি, তেমনি প্রফেসর ইউনূস যমুনায় বসে থেকে ছাত্রদের পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে না গিয়ে তিনি মবের টেবিলে নিয়ে এসেছেন এবং ছাত্রদের দিয়ে এই দেশে মব প্রতিষ্ঠিত করেছেন। তিনি পৃষ্ঠপোষকতা দিয়েছেন মবের একেবারে প্রকাশ্যে। তথাকথিত জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীকে সারা বাংলাদেশে শতাধিক মাজার ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজে তিনি উৎসাহিত করেছেন এবং একটি ঘটনাতেও কোনো বিচার হতে আমরা দেখিনি। সারা বাংলাদেশে হাজার হাজার মব হয়েছে, চাঁদাবাজি হয়েছে। জুলাই যোদ্ধারা বারবার বিতর্কিত হয়েছেন। জুলাই যোদ্ধারা চাঁদাবাজিতে ঢুকে পড়েছেন। তাদের নীলা মার্কেটে ওয়েস্টিনে হাঁসের মাংস খাওয়ার গল্প আমরা দেখেছি। যে ছেলেটি 1 বছর আগেও প্রচণ্ড গরিব ছিল বলে হলের গণরুমে একটা সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে, এরকম বয়ান দিয়েছে, সেই ছেলেটিকে 1 বছরের মাথায় দেখেছি শত শত গাড়ি নিয়ে শোডাউন করছে। টাকার উৎস সম্পর্কে প্রশ্ন উঠেছে। যে ছেলেটি ক্যান্টিনের পাতলা ডাল খেত, সেই ছেলেটি প্রাডো গাড়িতে চড়ছে, দামি দামি গাড়িতে চড়ছে। যে ছেলেটির গ্রামের সব থেকে ভাঙা বাড়িটা তার বাবার ছিল, 1 বছরের মাথায় গ্রামের সব থেকে বড় বাড়িটা তার হয়েছে। তার মানে জুলাই যোদ্ধারা, জুলাইয়ের সম্মুখ যোদ্ধারাই জুলাইকে সব থেকে বেশি বিতর্কিত করেছেন। এই ব্যাপারগুলো যখন দেখেছি, তখন আবার দেখেছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি রাজনৈতিক দল তৈরি হচ্ছে। রাষ্ট্রের কাঁড়ি কাঁড়ি টাকা ইনভেস্ট করে তাদেরকে জুলাই পদযাত্রা করানো হচ্ছে সারা বাংলাদেশে এবং সেখানে আনসার থেকে শুরু করে আর্মি পর্যন্ত যত বাহিনী আছে সব বাহিনীকে দিয়ে প্রোটোকল দেয়া হচ্ছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করা হয়েছে, জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছে। সেনাপ্রধানকে এহেন কোনো বিশ্রী কথা নাই যা তারা বলেনি। আবার তারা উদ্ধার হয়েছে গোপালগঞ্জে গিয়ে সেনাবাহিনীরই এপিসিতে চড়ে, সেই দৃশ্যও আমরা দেখেছি। সব মিলিয়ে জুলাই আন্দোলনকে 2 বছর আগের জুলাই আন্দোলনকে বিতর্কিত করার কাজ কিন্তু আওয়ামী লীগ কিংবা জুলাই আন্দোলনের নানাভাবে সমর্থন করেন না এরকম লোককে কিন্তু প্রয়োজন হয়নি। তারা নিজেরাই, জুলাই আন্দোলনকারী তো বাংলাদেশের বহু মানুষ ছিল। আমি মূলত বলতে চাচ্ছি সম্মুখ সারির যারা ছিলেন, যারা পরিচিত মুখ, তারাই মূলত এটাকে বিতর্কিত করেছেন। মবের রাজত্ব কায়েম করে, চাঁদাবাজির রাজত্ব কায়েম করে, তাদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতি
দুর্নীতির খবর এসেছে, হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়ার ব্যাপারগুলো আমরা দেখেছি। ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে ভারতের সঙ্গে যুদ্ধংদেহী সম্পর্ক তৈরি করতে দেখেছি। আমরা ইউরেনিয়াম বিজ্ঞানী দেখেছি, ছাত্রলীগের লুঙ্গির নিচে পালিয়ে থাকাদের আমরা বীর হতে দেখেছি এবং বিভিন্ন দলে আত্মপ্রকাশ করতে দেখেছি। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। মানে কদিন আগেও, 6 মাস আগেও যে ছেলেটি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে পত্রিকাতে লিখত, বয়ান দিত, আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু বলে আর একজন মুখে ফেনা তুলত, তাদেরকে আমরা দেখেছি বড় বড় বিপ্লবী কথা বলতে এবং বঙ্গবন্ধুর মুজিববাদের কবর রচনা করতে দেখেছি। এমনকি টুঙ্গিপাড়ায় গিয়ে মুজিববাদের কবর রচনা করতে তাদেরকে বিপদে পড়তেও দেখেছে এবং সেখানে ইচ্ছাকৃত একটা গ্যাঞ্জাম তৈরি করে 5-6 জন মানুষের জীবনহানির ঘটনাও আমরা দেখেছি। সারা দেশে মব এমন পর্যায়ে গিয়েছিল যে মবের কবলে পড়েনি এমন কোনো সেক্টর নেই। গণমাধ্যম মবের কবলে পড়েছে, ব্যবসা প্রতিষ্ঠান মবের কবলে পড়েছে, মবের কবলে ইন্ডাস্ট্রি পুড়িয়ে দিয়ে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে এবং জুলাই যোদ্ধাদের মানে জুলাই শহীদদের যে গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে প্রচুর ভুয়া নাম উঠতেও আমরা দেখেছি। দেখা যাচ্ছে যে নিজে অন্য কোনো কারণে মারা গেছে, জুলাই যোদ্ধা হিসেবে, শহীদ হিসেবে তার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা আগুনে পুড়ে মরেছে মবের কবলে, তার নাম জুলাই শহীদের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। অন্তত প্রথম আলোর একটা প্রতিবেদনে আমরা দেখেছি অন্তত 52টা ভুয়া নাম সেখানে সংযোজিত হতে এবং একাধিকবার সেই নামগুলো সংশোধন করার মাধ্যমে তৎকালীন সরকার সেটা প্রমাণও করেছে যে সেখানে ভুয়া নাম অনেকে ঢুকেছে। মানে হাসপাতালে ব্রেন টিউমারের রুগী, সেই রুগী জুলাই যোদ্ধা হয়ে গেছে। ব্যাপারগুলো এরকম আমরা দেখেছি। সব মিলিয়ে যেটা মানে এই কথাগুলো আলাপগুলো করতে থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে রাত পেরিয়ে যাবে। আরেকটা ব্যাপার আলোচনা করেই শেষ করি, সেটা হচ্ছে যে এই যে 2 বছরে, এই 2 বছর সময় পাওয়া গেল, এই 2 বছরের মধ্যে, 2 বছর লাগেনি, মূলত 6 মাসের মধ্যেই আওয়ামী লীগকে নিয়ে আবার আলোচনা শুরু হলো। আওয়ামী লীগের চরম ভরাডুবি, চরম পতনের পরে যখন মনে হচ্ছিল যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো 10 বছর 20 বছরেও সম্ভব না, 24-এর 5 আগস্টে মনে হচ্ছিল যে আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোটায় নেমেছে, 6 মাসে জুলাই যোদ্ধা এবং তৎকালীন সরকারের অ্যাক্টিভিটিস এতটাই নগ্ন পর্যায়ে গেল যে আওয়ামী লীগ আবার প্রাসঙ্গিকতা ফিরে পেতে শুরু করলো এবং মানুষ বলা শুরু করলো আগেই তো ভালো ছিলাম। তার মানে আমরা ফ্যাসিস্ট বলে যাকে তাড়ালাম, ফ্যাসিস্ট উপাধি দিলাম, তার বিকল্প একটা ভালো সরকার কিংবা ভালো শাসন ব্যবস্থা কিংবা ভালো নেতৃত্ব আমরা পেলাম না, যেটা ডক্টর ইউনূস দিতে পারতেন। ডক্টর ইউনূস ইচ্ছা করলে নেলসন ম্যান্ডেলার উদাহরণ তৈরি করতে পারতেন, বাংলাদেশে সহমর্মিতা, সহযোগিতা, সহ অবস্থানের একটা ব্যাপার তৈরি করতে পারতেন এবং যারা দোষী তাদেরকে বিচার করতে পারতেন, রাজনৈতিক দলের উপরে খড়গ না নামিয়ে, আদালত চত্বরে মবের জন্ম না দিয়ে, গণগ্রেপ্তার না করে, সমালোচনা করলে মেটিকুলাস ডিজাইনে সন্ত্রাস বিরোধী আইনে তাকে কারাগারে প্রেরণ না করে যদি ভালো একটা উদাহরণ তৈরি করতে পারতেন, তাহলে আমার মনে হয় যে এত অল্প সময়ে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশে প্রাসঙ্গিকতা ফিরে পেত না। তাদের এই প্রাসঙ্গিকতা ফিরে পেতে আরও কয়েক বছর অন্তত অপেক্ষা করতে হতো। এখন অবস্থা কি? এখন অবস্থা যেটা দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ যতটা খারাপ কাজ করেছে তার চাইতে 1.5 বছরে ডক্টর ইউনূসের সরকার, এই তো কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে। এটা কিন্তু রেকর্ডেড, সংসদে রয়ে গেছে। এই কথাগুলো, এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্য হচ্ছে 1.5 বছরের কনক্লুশন। 1.5 বছরের কনক্লুশনে এসে যখন জাতীয় সংসদে বলা হচ্ছে এবং ক্ষমতাসীন দল বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার সব থেকে বেশি দুর্নীতি করেছে বাংলাদেশের ইতিহাসে, এবং যখন আমরা দেখছি সুইস ব্যাংকে ইউনুসীয় যুগে সুইস ব্যাংকে টাকা জমা দেওয়ার হার বেড়েছে 42%, যখন আমরা দেখছি যে হামের টিকা না কিনে
নানাভাবে মানে জুলাই কেন্দ্রিক নানা ধরনের টাকা খরচে মত্ত ছিল সরকার, এবং যার পরিণামে আজকে দেখছি যে হাম মহামারী আকারে ধারণ করেছে এবং 700-র বেশি শিশু যখন মারা গেছে, 700-র বেশি পরিবারে যখন কেয়ামতের আজাব নেমে এসেছে, তখন নির্লজ্জতার সর্বোচ্চ বহিঃপ্রকাশ দেখছি ওই আমাদের আইকন, বিশ্বজয়ী আইকন, তিনি তার 85-86 বছর সেলিব্রেট করছেন মানে ওয়েস্টার্ন গান বাজিয়ে, ওয়েস্টার্ন নাচ দিয়ে, ওয়েস্টার্ন মানে অতিথিদের ডেকে আপ্যায়ন করে, এবং তিনি তাদেরকেই ডাকছেন যারা তার এক ধরনের মানে তৈলমর্দনের কাজ করবে, আবার তাদেরকে তিনি তৈলমর্দনের কাজ করবেন। এই ব্যাপারগুলো ভাইস ভার্সা, এই ব্যাপারগুলো যেন হয়, সেই কাজগুলো করে যাচ্ছেন। আমরা যে চিত্রগুলো দেখেছি প্রফেসর ইউনূসের সরকারের বিভিন্ন জন উপদেষ্টাদের, পিএএস এপিএস উপদেষ্টারা, বিশেষ সহকারীরা কি পরিমাণ দুর্নীতি করেছে আমরা দেখেছি। প্রফেসর ইউনূস নিজে 666 কোটি টাকার কর্মকুব করে নিয়েছেন। গ্রামীণ ব্যাপারে যত লাইসেন্স নিয়েছেন, তত লাইসেন্স পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ে কেউ কখনো একটা কোম্পানির সিস্টার কনসার্নগুলোকে লাইসেন্স দেয়নি কোনো দেশ, এরকম চিত্রও আমরা দেখেছি। এই চিত্রগুলোই প্রমাণ করে যে শেখ হাসিনার মানে অপশাসন, দুঃশাসনের মোড়ক ভেঙে আমরা কোনো ভালো শাসন পাইনি, বরং শেখ হাসিনার চাইতে আরও 10 গুণ, 20 গুণ, 100 গুণ খারাপ শাসন কোনো কোনো ক্ষেত্রে আমরা পেয়েছি। তাহলে কি বলা যায় না যে জুলাই আন্দোলনের যে মোটিভ ছিল, আমরা ধরে নিলাম যে আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলনই ছিল, মোটিভটা ছিল একটা অপশাসনের হাত থেকে রক্ষা পাওয়া। সেই অপশাসনের হাতে রক্ষা পাওয়ার যে আন্দোলনের মোটিভ, সেই মোটিভটা আজকের অবস্থানে এসে, 2 বছরের মাথায় এসে সেটাকে মিথ্যা মনে হচ্ছে, কিংবা সেটাকে ভুল মনে হচ্ছে, কিংবা যারা মানে এক ধরনের আই ওয়াশ হয়ে যারা জুলাই আন্দোলনকে সমর্থন করেছিলাম আমরা, তারা প্রতারিত হচ্ছি এবং প্রতারিত হয়েছি চরমভাবে। এবং সাধারণ মানুষ যারা খেটে খাওয়া রিক্সা শ্রমিক, তারা বলতে শুরু করেছে আগেই তো ভালো ছিলাম। তাহলে জুলাই আন্দোলন আমাদেরকে কি দিল? অনেক কিছু দিয়েছে, অনেক কিছু তো দিয়েছে। একটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার এতটাই বেপরোয়া হয়ে গিয়েছিল যে তাদের পতনটা দরকার ছিল, তাদের একটা ধাক্কা দরকার ছিল, কারণ ধাক্কা না খেলে মানুষ শেখে না। এই একটা উপকারী হয়েছে, কিন্তু জুলাই আন্দোলন আদতে বাংলাদেশের জনগণকে কিছুই দিতে পারেনি। দিতে পেরেছে মুষ্টিমেয় সংখ্যক কিছু মানুষকে, যারা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, আর সব থেকে বেশি উপার্জন করেছেন ডক্টর ইউনূস খোদ নিজেই, যিনি তার জীবনের সমস্ত অর্জনগুলো এই 1.5 বছরে তুলে নিতে পেরেছেন বাংলাদেশের কাছ থেকে, কিংবা বাংলাদেশের নাম বিক্রি করে, যিনি কিনা বড়াই করে বলেছিলেন যে বর্বর থেকে সভ্যতায় নিয়ে আসলেন তিনি বাংলাদেশকে। আদৌ কি আমরা বর্বর থেকে সভ্যতায় এসেছি? জুলাই আন্দোলনের 2 বছর যখন পূর্তি হতে চলেছে, এই 1 জুলাইয়ে দাঁড়িয়ে সেটা বলার কি আমাদের অবকাশ তৈরি হয়েছে যে আগের 54 বছরে আমরা বর্বর ছিলাম? প্রফেসর ইউনূসের শাসনামলে তিনি সভ্যতায় নিয়ে এসেছেন। সেই সভ্যতার নাম কি মাজার ভাঙা সংস্কৃতি? সেই সভ্যতার নাম কি মব? সেই সভ্যতার নাম কি চাঁদাবাজি? সেই সভ্যতার নাম কি একজন পাগলের মাজার থেকে তার মানে মরদেহ তুলে পুড়িয়ে দেয়া, কিংবা মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন ধরিয়ে দেয়া? দর্শক, আপনার কাছে কি মনে হয় জুলাই আন্দোলন থেকে আমরা যারা সাধারণ জনগণ তারা কি পেলাম? আর জুলাই আন্দোলনের সম্মুখভাগের নেতৃত্ব, কিংবা যারা মানে নিজেদের অর্জনের জন্য এই কাজ করেছেন বলে 2 বছর পরে আমাদের মনে হচ্ছে, সামনে প্রমাণ দেখছি, তারা কতটা লাভবান হলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।